চলো আজকে যে অঙ্কগুলো ছিল সেগুলো একটু দেখার চেষ্টা করি আমরা একটু। তো দেখো প্রথমেই এই অঙ্কটা ছিল না, তো এটা না, প্রথমেই ছিল দেখো এখানে টাইম অ্যান্ড স্পিড থেকে অঙ্ক রয়েছে ভাই। ও তো টাইম অ্যান্ড স্পিডের অঙ্ক করার আগে একটু বলে দিই। দেখো ভাই, আমরা তিনটে জিনিস আমাকে জানতে হবে টাইম অ্যান্ড স্পিডের অঙ্ক করতে হলে। এক হচ্ছে ডি, ডি ফর ডিস্ট্যান্স, অতিক্রান্ত দূরত্ব। দুই হচ্ছে টাইম বা সময়, কতটা সময় নিচ্ছে। আর তিন হচ্ছে স্পিড, যে ঘন্টায় বা সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করছে। এটা হচ্ছে তিনটে পার্ট, আর এই তিনটে পার্টের কনসেপ্ট ক্লিয়ার তো অঙ্ক ক্লিয়ার। এবার কি বলছে, ডিস্টেন্স মানে কি, সময়ের সঙ্গে যখন গতিবেগটা গুণ করা হয় তখন আসে আমাদের ডিস্টেন্স। আর টাইমটা বলছে ডিস্টেন্সকে যখন স্পিড দিয়ে ভাগ করি তখন আসে আমার টাইমটা। আর স্পিড বলছে কি, ডিস্টেন্সকে যখন আমরা টাইম দিয়ে ভাগ করবো তখন আসবে আমার স্পিড। এটাই হলো মূল তিনটে বিষয়, যেটা আর লাগবে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ করতে গেলে। দ্বিতীয় বিষয় কি আমাকে জানতে হবে যে যদি দুটো গতিশীল বস্তু, যেমন দুটি ট্রেন হতে পারে, একজন ব্যক্তি একজন গাড়ি, বা একজন গাড়ি একটা গাড়ি একটা ট্রেন হতে পারে। তো যখন দুটির গতিবেগ আছে এবং আর দুটি যখন একই দিকে যাবে তখন তাদের একটা কথা আছে কি, রিলেটিভ স্পিড বলে একটা কথা আছে। তো সেক্ষেত্রে রিলেটিভ স্পিডটা কত হবে, প্লাসে হবে, মানে দুটোর যোগফল হবে, তাই তো না, একই দিকে যখন যায় তখন বিয়োগ হয়। আর যদি বলে বিপরীত মুখে বা অভিমুখে, মানে একটা এদিকে আর একটা এদিকে যখন হবে, সেক্ষেত্রে রিলেটিভ স্পিডটা কি হবে, সেক্ষেত্রে রিলেটিভ স্পিডটা হবে প্লাস, মানে দুটোর যোগফল হবে। আর ডিস্টেন্সটা, মোট ডিস্টেন্সটা মাথায় রাখবে। মনে করো দুটো বস্তু আছে বা দুটোর কথা বলা হচ্ছে, একটা প্ল্যাটফর্ম একটা ট্রেন, তখন প্ল্যাটফর্মেরও দৈর্ঘ্য আছে ট্রেনেরও দৈর্ঘ্য, এই দুটোকে মার্জ করে যেটা হবে সেটা হচ্ছে মোট ডিস্টেন্স। আর যদি একটা পোস্টকে বা একটা ব্যক্তিকে যদি অতিক্রমের কথা বলে, সেক্ষেত্রে কিন্তু কোনো পোস্ট, কোনো গাছ, কোনো লাইট পোস্ট, কোনো মানুষের অতিক্রম করছে মানে তার কিন্তু ডিস্টেন্স নেই, তখন ট্রেন যেটুকু ডিস্টেন্স আছে ট্রেন নিজস্ব বা তার যে দূরত্বটা আছে ওটাই তখন ডিস্টেন্স হিসেবে কাজ করবে। এই হচ্ছে ফরম্যাট। এইগুলো যদি তুমি বুঝতে পারো ব্যাস জল ভাত অঙ্ক। এইবার আমরা অঙ্কের দিকে এগাবো। দেখো কি বলছে, জন নামে একজন ব্যক্তি যদি 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং 60 কিলোমিটার ঘন্টা গতিতে ফিরে, তার মানে দেখো 90 কিলোমিটার গেল আবার 90 কিলোমিটার ফিরে এলো। ডিস্টেন্স যখন ফিক্সড আছে, একবার গিয়ে একবার ফিরে আসা, তখন গড় গতিবেগ চেয়েছে অ্যান্সার। একটা সূত্র আছে কি বলছে, 2xy/x+y, যেহেতু তোমার ডিস্টেন্স এখানে সমান। দেখো এদিকে যাচ্ছ 90, আসছো 90, তো গিয়ে ফিরে আসা বা অর্ধেক গেলে তারপরে আবার অর্ধেক গেলে, সেক্ষেত্রে আমরা গতিবেগের সূত্রটা অ্যাপ্লাই করি, এটা 2xy/x+y, তাই না? তো এখানে 2x এর ভ্যালু কত, মানে প্রথম গতিবেগ, ইন্টু ওয়াই মানে সেকেন্ড গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা ফিরে আসার গতিবেগ, এবং এটার যোগফল কত, 90। দেখা যাচ্ছে 3 30 90 হচ্ছে, 3 দিয়ে কাটলে 20 হচ্ছে। তাহলে আলটিমেটলি কত আসলো, 20 দিয়ে 40 এলো। তাহলে 20 দিয়ে 40 এলো আমার গড় গতিবেগ। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কার কার বুঝতে অসুবিধা? এবার এটা যদি আমরা সূত্র ছাড়াও করি তাহলে আমাকে জানতে হবে যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমরা জানি যে ডিস্টেন্সকে যখন টাইম দিয়ে ভাগ করি গতিবেগ আছে, তাহলে এখানে গড় গতিবেগ, তার মানে টোটাল গতিবেগ যদি চাই, আমার গড় গতিবেগ যদি চাই, টোটাল ডিস্টেন্স যেটা আছে সেটা করতে হবে, টোটাল টাইমটা করতে হবে। সূত্র ধরে করলাম। তাছাড়াও দেখো, এবার দেখো 90 কিলোমিটার যখন যাচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে, তাহলে 1 ঘন্টায় 30, তাহলে 90 কিলোমিটার যেতে কতটুক টাইম লাগবে, তুমি বলে 90/30 মানে 3 30 সঙ্গে 90, মুখে মুখে করলে 3 ঘন্টা লাগলো 90 যেতে, ভেরি গুড। তাহলে প্রথম 90 যেতে 3 ঘন্টা লাগলো, ওকে। আবার যখন ফিরে আসবে মোট ডিস্টেন্স কত হয়ে গেল, টোটাল 180 হয়ে গেল। এবার যখন ফিরে আসবে 90 কিলোমিটার 60 কিলোমিটার ঘন্টা যদি হয় তাহলে ক ঘন্টা লাগবে, তুমি বলবে কি 1.5 ঘন্টা, তো সোজা কত, 1.5 ঘন্টা লাগছে, তাই না? তাহলে টোটাল সময় কত হলো, এদিকে 3 ঘন্টার ফিরে আসতে
1.5 ঘন্টা। টোটাল সময় কত হলো? টোটাল ডিস্টেন্স 90 90 180, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা পয়েন্টটাকে যদি তুলে ওপরে একটা 10 দিয়ে দিলাম, 45 দিয়ে কাটলে 45 4 45 180, তাই 4 10 40। এটাও করা যেতে পারে, দুটোই শিখিয়ে রাখলাম, কারণ যদি আমার ডিস্টেন্স ফিক্স না থাকে তখন তো সূত্র কাজে দেবে না, তখন এটা কাজে দেবে। নেক্সট দেখো কি বলছে 2 নম্বরে, 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়, ট্রেনের দূরত্ব কত? তাহলে একদম সিম্পল। তাহলে এইখানে দেখো গতিবেগের সঙ্গে আমরা টাইম গুণ করলে কি পাবো? ডিস্টেন্স পাবো, শিখে আসলাম। তাহলে এখানে গতিবেগ রয়েছে 45 কিলোমিটার পার আওয়ার, কিন্তু অ্যান্সার মিটারে আছে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত গুণ করব? 5/18 গুণ করব। এটা গেল। এইবার এটা আসলো আমার সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ডে। এখানে এক সেকেন্ডে এত, তাহলে 24 সেকেন্ডে কত গেছে সেটা করলেই চলে আসবে আমার মোট ডিস্টেন্স। আর সেই মোট ডিস্টেন্সে হবে ট্রেনের ডিস্টেন্স, কারণ খুঁটির তো কোনো দৈর্ঘ্য নেই। তাহলে এবার কাটাকুটি করা যেতে পারে। বলছে 5 9 45 হয়, আর এইদিকে 9 2 18 হয়, 12 2 24 হয়। তাহলে 5 12 60, আর 60 গুণ 5 মানে 300 মিটার। তাহলে এই 300 মিটার কার দৈর্ঘ্য? কারণ খুঁটির তো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। নেক্সট কি বল দেখো 3 নম্বর দাগে, 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 40 সেকেন্ডে এবং একজন ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। সিম্পল লজিক, একটু আগেই বললাম। দেখো একটা ট্রেন 200 মিটারের প্ল্যাটফর্মকে অতিক্রম করছে একটা, আর এটা লাগিয়েছে নাকি 40 সেকেন্ড। ভেরি গুড। আবার দেখো যখন ট্রেনটা একজন ব্যক্তিকে অতিক্রম করছে তখন সে টাইম লাগাচ্ছে 20 সেকেন্ড। এবার তোমাদের একটা কথা বলি, এই যে ব্যক্তিকে অতিক্রম করছে মানে ট্রেন তার কার দৈর্ঘ্য অতিক্রম করছে? নিজের দৈর্ঘ্যটা। সিম্পল লজিক। তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। এইবার একটা জিনিস বোঝো ভাই, এইখানে যে 200 আছে, 200 রয়েছে, এই 200টা কার? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর এই যে 40 সেকেন্ডের টোটাল টাইম লেগেছে, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 গেছে, উইথ ট্রেনের দৈর্ঘ্যটাও কিন্তু অ্যাড হবে, কারণ যখন একটা জিনিসকে অতিক্রম করছো তার দৈর্ঘ্য আছে, তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই দৈর্ঘ্যটা অ্যাড হয়ে কিন্তু হয়। তাহলে এখানে একটা ক্লু দিয়েছে যে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্য বা একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে সে একই গল্প, নিজের দৈর্ঘ্য গেছে 20 সেকেন্ডে। তাহলে এই যে 40 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড লেগেছে কি? নিজের দৈর্ঘ্য। তাহলে 20 সেকেন্ড লাগলো নিজের দৈর্ঘ্য যেতে, আর বাকি 20 সেকেন্ড কি কত মিটার গেছে? 200 মিটার। তার মানে বলতে পারি এই 20 সেকেন্ড মানেই কত মিটার? 200 মিটার করে যাচ্ছে। তাই ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তাহলে 200 মিটারই হবে। বুঝতে কার অসুবিধা? সিম্পল, কিছুই নেই। নেক্সট আচ্ছা, এখানে ট্যান থিটা থেকে অঙ্ক দেখে ঘাবড়ানোর কিছু নেই, শুধু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এখান দিয়ে যে সেক থিটা ইকুয়াল টু 5/3, তাই তো? আচ্ছা, সেক মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ, না অতিভুজ বাই ভূমি, কোনটা? তাহলে এইটা অতিভুজ। সেক থিটা যদি 5/3 হয়, তার মানে উপরেরটা হচ্ছে কি? অতিভুজ, আর নিচেরটা হচ্ছে ভূমি। কারণ সেক মানে হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ বাই অতি বাই ভূমি মানে হচ্ছে তোমার সেক। এটা একটু মাথায় রেখো। তাহলে এবার এটা একটু ট্রিপলেট ফর্ম করছে, তাহলে আমরা লম্ব বের করতে পারি। এখানে কত হবে? 4, তাই না? এবার যদি না বের করতে পারো, ওইভাবে বের করতে হবে যে কি লম্ব স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার মাইনাস রুট ওভার অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে রুট ওভার অতি স্কয়ার, অতি তো এখানে পেয়েছিলাম 5 স্কয়ার মানে 25, মাইনাস 3 স্কয়ার মানে 9, তাহলে এখানে 16 দেখা যাচ্ছে। তাহলে লম্ব কিন্তু সেই 4 এলো। এটা ট্রিপলেট, যদিও বা জানা 3 4 5 হয় ট্রিপলেট, তাই না? তাহলে এটা কিন্তু এলো তোমার লম্ব। তাহলে আমরা এখানে লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজও পেয়ে গেছি। তাহলে 3 tan থিটা,
তো 3 tan থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? tan থিটা মানে কি ভাই? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা 4/3 লিখতে, সরি লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই ভূমি। tan মানে কি? tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3, লিখলাম। মাইনাস এখানে কি বলছে? 5 cos থিটা। তো cos থিটা মানে কি জানি আমরা? cos থিটা মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ইন্টু, এটা কিন্তু ইন্টু, হ্যাঁ, ইন্টু ভূমি 3 বাই অতিভুজ হচ্ছে 5, এটা গেল। আর নিচেই কি আসছে? নিচেই বলছে 5 sin থিটা। তো sin থিটা মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতি মাইনাস 3 sec। সেক মানে কি? আগেই করে আসলাম। সেক মানে কি করেছিলাম? অতি বাই ভূমি। এইটুকু, আর কিচ্ছু না, তোমাকে জাস্ট কনসেপ্ট জানতে। ডব্লিউবিতে আসলে এই টাইপগুলোই আসবে। তো 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, কেটে গেল, কেটে গেল, কেটে গেল। তাহলে উপরে রইল কি? 4 - 3। তো 4 - 3 মানে কত হয়? -1। -1 কি করে -1? শুধু ওপরে 1 থাকে আর নিচে আছে কত? 4-এর থেকে -1। তাহলে -1 যদি করা হয় তাহলে কি হয়ে যাবে? এককে 1 মাইনাস, যেহেতু তাহলে -1ই আনসার। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এইটুকু শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, দেখে ভয় লাগতে পারে। নেক্সট, এবার বলছে 15, 25 এবং 40 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ঘন সংখ্যা। আচ্ছা, ঘন সংখ্যা বের করার আগে আমরা শিখেছি যে শেষে শূন্য আছে মানে মাস্ট বি 3টে শূন্য সে থাকতেই হবে, এটুকু তো শিখেছি। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে আছে। আর একটা দেখো 15 আছে, 15কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বলে 3 5 15, তাহলে যে সংখ্যাটা 3 দিয়েও যাবে 5 দিয়েও যাবে। দেখো এই 8 যাবে না, 6 আর 4 10, 3 দিয়ে যাবে না, 1 যাবে না, তাহলে এটা একমাত্র পড়েছে, এটাই অ্যান্সার। এতটাই সোজা, ঠিক আছে? বিভাজ্যতার নিয়ম দিয়ে আমরা করলাম এটা। নেক্সট, দুটি সংখ্যার লসাগু বলছে 588, নিচের কোনটি তাদের গসাগু হতে পারে না? গসাগু হতে পারে না মানে কি? ভাগ যাবে না, সেটা এখানে দেখো 35 ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা একটা জিনিস শিখেছি, যদি কোনো সংখ্যা দিয়ে আমি কাউকে ভাগ করছি আর 35 মানে 5 যদি ইউনিট দিতে থাকে, তাহলে মাস্ট বি যেটাকে ভাগ করব তা সে 0 বা 5 থাকতে হবে। এটা তো আমি শিখেছি তো নাকি? তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তো এটা হবে না। তো এটাই অ্যান্সার, যে গসাগু হতে পারে না। গসাগু মানে তো ভাগ যাবে না, তাহলে এটা হবে না। আর তাছাড়া যদি দুটো অপশান থাকতো তখন কি করতে হতো? তখন কিন্তু চেক আউট করে দেখতে হতো। তাহলে এটা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা, প্রথম 35টি স্বাভাবিক সংখ্যার গড়। তো আমরা জানি প্রথম 35টি স্বাভাবিক সংখ্যার গড় মানে কি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। প্রথম সংখ্যা 1, 35 পর্যন্ত 35/2, তাহলে এদিকে আসে 36/2, তাহলে হয়ে যাবে 18। এবার যদি বলে প্রথম 35টি স্বাভাবিক সংখ্যার যোগফল, এক তো এখান থেকেও করা যায় যে 18 × 35, আর একটা কি সূত্র আছে? n × n+1/2। এটা হচ্ছে সমষ্টির সূত্র, বা তুমি গড় বের করেও গুণ করে করতে পারো। তো সেক্ষেত্রে দেখো 35 ইন্টু এদিকে আসছে 36/2, সেই 18 আসবে, একই গল্পই আসবে। ঠিক আছে? তো এখানে অ্যান্সার কিন্তু গড় চেয়েছিল, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বলছে একটি ট্যাঙ্ক, দেখো এই অঙ্কটা কত আছে, এই অঙ্কটা সেই অঙ্কটা দিইনি নাকি, দেখছি। একটি ট্যাঙ্ক পূর্ণ করতে এ পাইপটি 4 ঘন্টা সময় নেয়। দেখো তাহলে এ পাইপটা সময় নিচ্ছে 4 ঘন্টা, ওকে, ভেরি গুড। বি পাইপটি ভর্তি থাকা ট্যাঙ্কটি খালি করতে 6 ঘন্টা। তাহলে বি পাইপটা কি করছে? বাপু খালি করছে, ইনি ভরছে, ইনি খালি করছে। যখন ট্যাঙ্কটি খালি থাকে তখন যদি উভয় পাইপকে একই সময়ে খুলে দেওয়া হয় তখন ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময়? চলো
তাহলে আমরা এলসিএম মেথড করে আগে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, তাই 4 আর 6 এলসিএম কত হবে, বলবে 12 হয়। তাহলে 12 ইউনিট হচ্ছে কি ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা। এবার দেখো 3 এ 4 12, মানে 3 করে ভরছে এ, আর এখানে 6 2 12, এখানে 2 করে মাইনাস করছে, মানে বি খালি করছে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যখন এ আর বি একসঙ্গে খুলবো তখন কি হচ্ছে, এ তো 3 করে ভরছে, কিন্তু এই বাবু কি করছে, ততক্ষণে 2 খালি করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি ভরা হচ্ছে কত প্রত্যেক ঘন্টাতে, 1 ইউনিট করে। দেখো তুমি 3 বালতি জল ভরছো আর তোমার ভাই 2 বালতি ফেলে দিচ্ছে, তাহলে মানে আলটিমেটলি কত করে ভরা পড়ছে, 1 করে, তাই না? সেটাই। তাহলে 12 ইউনিট হচ্ছে মোট ট্যাঙ্কির ধারণ ক্ষমতা। প্রত্যেক ঘন্টায় যদি 1 করে হয় তাহলে সেই 1 দিয়ে ভাগ করলে কত আসবে, অপশান 3, 12 ঘন্টায় তোমার টাইম লেগে যাবে। ক্লিয়ার? নেক্সট, কোনো বস্তুর গতিবেগ 60 মিটার পার সেকেন্ড হলে তার 480 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? একটা সিম্পল লজিক, একটু আগেই শিখলাম যে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা কি পাই, টাইম পাই, আর সেটাই করবে এখানে। এবার এখানে ডিস্টেন্স রয়েছে 480 মিটারে, ওকে, আর এখানে স্পিডও মিটার পার সেকেন্ড আসে, তাহলে কোনো ব্যাপারই না করা। তাহলে এটাকে যদি আমরা কাটি কত আসবে, সিম্পল একদম, 0 0 আউট, আর 6 8 48, অ্যান্সার 8 সেকেন্ড, অপশন নম্বর 2, কিচ্ছু ছিল না অঙ্কটাতে। এবার দেখো বলছে একটি পঞ্চভুজের 5টি কোণের অনুপাত হলো। এবার দেখো কোনো বহুভুজের কোণ নির্ণয়, যে মানে মোট কোণ নির্ণয় বা অন্তঃকোণের সমষ্টি, মানে কোণের সমষ্টি নির্ণয়ের সূত্রটা মুখস্থ রাখতে হবে। কি সূত্র আছে, সমষ্টি বের করার সূত্র হচ্ছে n - 2 ইন্টু 180। এটা হচ্ছে সমষ্টি, বহুভুজের কোণের সমষ্টি বের করার ফর্মুলা। তো এখানে n হচ্ছে 5 - 2 ইন্টু 180, তাহলে এখানে 3 ইন্টু 180 মানে কত, 540। তাহলে পঞ্চভুজের, যদি এবার মুখস্থ রাখতে পারো, পঞ্চভুজের কোণের সমষ্টি কত হলো, আর মুখস্থ না রাখলে ওই n - 2 ইন্টু 180, আর n - 2 এটা আছে, আর একটা আছে মনে আছে তো, n - 3, তাই তো নাকি, যেটা কর্ণ, হ্যাঁ ওটা কর্ণ, ওটা কর্ণ ছিল মনে হয়। যাই হোক, চলো এটা আছে, তাহলে মোট সমষ্টি পেলাম। তাহলে একটি পঞ্চভুজের 5টি কোণের অনুপাত দিয়ে দিলে এত, তাহলে আমরা দেখব অনুপাতের সমষ্টি কত, 4 আর 4 8, 5 13, আর 5 18। তাহলে আমরা দেখছি 18 হচ্ছে মোট সমষ্টি, অঙ্কে সেটা বলছে 540। তাহলে আনুপাতিক হারের থেকে কত গুণ বেশি, 3 18 54, 30 গুণ বেশি। অ্যান্সার হচ্ছে যে সর্ববৃহৎ, তো এর ভিতরে বৃহৎ হচ্ছে 5, তাহলে 5 গুণ 30 করলেই চলে আসবে অ্যাকচুয়ালটা। তাহলে অ্যান্সার অপশান 4, 150 ডিগ্রি। মেন ফ্যাক্ট হচ্ছে এইটা বের করা, ঠিক আছে। নেক্সট, এবার এখানে করিয়েছি তোমাদের 12 জনের অর্জিত পয়েন্টগুলি নিম্নরূপ, মধ্যকটি খোঁজো। মধ্যক মানে মিডিয়ান, মিন মেডিয়ান তোমাদের আগে করিয়েছিলাম। তো এখানে টোটাল কতগুলো মান আছে, ছোট থেকে বড় সাজাও। তাহলে প্রথম ছোট কে আছে, 6 আছে। তারপরে কে দেখতে পাচ্ছি, 8 কটা আছে, একটাই আছে নাকি, 8 আছে, 6 আছে, 8 গেল। তারপরে দেখতে পাচ্ছি 9 আছে, একটা, দুটো 9 আছে, দুটো 9, 10 আছে, একটা লিখলাম, 11 একটা লিখলাম, কেটে দিবে তাহলে সুবিধা হবে। 12 আছে একটা, লিখে দিলাম, 15 আছে একটা, 16 আছে একটা, একটা আর একটা, দুটো আর 16, আর 17 আছে একটা, 21। টোটাল কতগুলো এলো বাপু, মিডিয়ান মান হচ্ছে মিডিল মান, দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা যদি হয় 6টা করে নিয়ে নাও প্রথমে। তাহলে দেখো 3টে 3টে 6টা, আর এদিকেও 3টে 3টে 6টা, তাহলে মিডিলে কেউ আছে,
মিডিলে কেউ নেই বাপু, তাহলে যখন মিডিলে কেউ নেই তখন না 11 কি করে হয় মিডিলে? এ পাশে 6টা, এ পাশে 6টা, তাহলে এখানে অ্যান্সার কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে কি করতে হয় মাথায় রাখবে যে এই দুটো যেটা থাকবে, যে মান দুটো থাকবে এখানে মিডিলে, সেই মান দুটোকে যোগ করবে। সে 11 থাকুক আর যাই থাকুক, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 12 আর 11 যোগ করলে কত হয়? 23/2। বোঝা গেল? সমান সমান 11.5। অ্যান্সার এখানে রয়েছে অপশন নম্বর 1-এতে। এবার যদি এখানে 7 দেখো, এখানে যদি আর একটা থাকতো মিডিলে কোনো একা যখন থাকবে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। যেহেতু আমার এখানে সিঙ্গেল কোনো পাইনি, সমান সমান পেয়েছি, এপাশেও সমান এপাশেও সমান, সমান সমান যখন পেয়েছি এপাশেও 6টা এপাশেও 6টা, এরকম সমান যখন পাবো তখন এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা মিডিয়ান বের করি। ঠিক আছে, নেক্সট। এ এবং বি এর মোট বেতন হলো 1215 টাকা। এ তার আয়ের 85.5% ফ্রাকশন করে ফেলো তো। ফ্রাকশন করে ফেলো এর আয়ের এটা। তাহলে দেখো 785 হচ্ছে কত হচ্ছে? 595 হচ্ছে, মনে হচ্ছে 605। তাহলে 595 প্লাস 600/700, তাই তো? 600, যারা বোঝো না, 600/7%, 7%কে লিখতে পারি কি 700। তার মানে এটা কি হলো? এটা করে দেখা গেল 6/7। তার মানে কি এ তার আয়ের 6/7 এবং বি তার আয়ের এত ব্যয় করেছে। তার মানে এ এর ইনকাম যদি, এর ইনকাম যখন 7, ও কি করেছে? ব্যয় করেছে। আচ্ছা, এক্সপেন্ডিচার তখন 6 ওর, 6/7, হ্যাঁ 7 ইনকাম। 7 যখন ইনকাম, যাই এটা বুঝে না, তাহলে এখানে 7 যখন ইনকাম, 6 তখন ওর বেশ। ঠিক আছে, পরে আসছে। এবার বিটা আগে বের করো ফ্রাকশন করে, সেম 5/6। তো এটা কি করতে পারি? তাহলে 250 দেখো গুণ করলে দেখো আসবে 250/300, তাই তো? তাহলে করলে দেখো 5/6 আসছে, পঞ্চায়েতে কাটছে, এই 5/6। তাহলে পেয়ে গেলাম আমরা। তার মানে এটুকু বলতে পারি এ, এটা ইনকাম যদি লিখি, এটা এক্সপেন্ডিচার লিখলাম, তা দেখা যাচ্ছে এর ইনকাম যখন 7, এর ইনকাম যখন 7, 21 কোথায় পেলে? এর ইনকাম যখন 7, তখন তার খরচ কত? খরচ তখন 6। ওকে, পাশে সেভিংসটাও লিখে দাও। ক্লিয়ার করছি। এবার দেখো এখানে সেভিংসটা বলছে 3, সেভিংসটা বলছে কত? এখানে সঞ্চয়ের অনুপাত কত? 3, কিন্তু আমাদের হিসাবে কত দেখো তো? 1। তাই 1 মানে যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হবে 21, এটা হবে 18, তবে গিয়েই তো 3 আসবে। এটা বুঝতে পেরেছো? সিম্পল। পরেরটাও আসো একই রকমভাবে। বিএডটা ছিল কি? ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিং, পাট করে করাচ্ছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি 5-এর 6, মানে 6 যদি হয় এখানে 5, তো এখানেও ডিফারেন্স 1, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে 4 বলছে, তাই 4 যদি আনতে হয় তাহলে এখানে কত করতে হবে? 4×5 = 20, এখানে 4×6 = 24, তবে গিয়েই 4 আসবে। ব্যাস, অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। এবার সঞ্চয়ের অনুপাত, তাদের একক বলছে বেতন খুঁজুন, তার একটা হচ্ছে 24, একটা হচ্ছে বেতন 21। টোটাল বেতন কত হলো? 21 আর 24 রেশিও করতে পারো তুমি, এবার ছোট করে নিতে পারো, 21 আর 24 ছোট করে নিতে পারো। 3 × 7 = 21, 3 × 8 = 24, 7 আর 8 তাহলে 15। টোটাল বলছে কত? 15, তাই তো? তো 15 আর 15 মানে হচ্ছে এখানে কত? 1200। কত গুণ? 8 15 120, 1 বাকি 15, 81 গুণ বেশি। ব্যাস, অ্যান্সার কোনটা? তাদের একক বেতন আলাদা আলাদা। তাহলে
81 গুণ 1 করলে কত আসবে? এই 7, সরি 7 করলে 7 অক্ষে 7, 7 আর 56, একটা মাত্র অপশানে দেখতে পাচ্ছি, অপশান এতে। আর 8 মানে 8 অক্ষে আর 8 64 অপশানে। এইভাবে পাট পাট করে তোমাদের কিন্তু অঙ্কগুলো ভাই করতে হয়, ঠিক আছে? না হলে কিন্তু ভুল হয়। এবার এই অঙ্কটা আমরা কি করে করতে পারি, আর একটা সিস্টেম, যদি আমরা বলে গেলাম যে এখানে ডিফারেন্স যখন অন্যরকম থাকবে তখন কি করব তোমরা বলবে। আচ্ছা তাহলে দেখো ভাই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ভেরি গুড। আচ্ছা এর ইনকাম ছিল 7, তাই তো? আর ব্যয় ছিল কত? 6। আর বি এর ইনকাম ছিল 6, ব্যয় ছিল 5, আর এখানে আসলো 3:4। ক্রস প্রোডাক্টের কথা মনে আছে? এটা করতে পারো, করলে হয়তো আসবে। মিস্টেক করলাম মনে হচ্ছে কোনো কিছু। 1 সমান 9 আসছে কেন দাদা? 1 আর 9 1 সমান 9। 1 সমান 9 আসছে, একটু একটু মিস্টেক হবে, এটা হবে না। এখানে তো এখানে বি এর সঙ্গে তুলনা হয়ে গেছে তো। এই কিন্তু 9 দিয়ে ওইটাও শুধু কাটাকাটি যাচ্ছে দাদা। হ্যাঁ 9 দিয়ে ওইভাবেও করা যাবে, অসুবিধা নেই, কিন্তু এটা ক্রস প্রোডাক্ট, এটা হবে না, এটা তো অন্য অঙ্ক। এটা দুটো আছে, হবে না হবে না হবে না। চলো নেক্সট দেখি, যেটা শিখলে তো শিখে তো রাখো। একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে 50 কিলোমিটার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে অর্ধেক ঘন্টা পরে। আচ্ছা তাহলে এইখান থেকে মনে করো এই স্টেশন থেকে বি যাচ্ছে, ভেরি গুড। এ থেকে স্টেশন থেকে বি স্টেশনের দিকে 50 কিলোমিটার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে অর্ধেক ঘন্টা পরে। আচ্ছা অর্ধেক ঘন্টা মানে কি? আধা ঘন্টা, তাই 50 কিলোমিটার 1 ঘন্টায় যায়, অর্ধেক ঘন্টায় কত যাবে? 25 কিলোমিটার যাবে। আচ্ছা অর্ধেক ঘন্টা পরে আরেকটি ট্রেন, এবার ট্রেনটা কি বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে 150 কিলোমিটার গতিতে যাত্রা করছে। তাহলে এইবার কিন্তু এইখান থেকে এ তো যাচ্ছেই, আবার এইখান থেকে শুরু করছে তখনই। তাহলে এত যায় এবং দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 725। আচ্ছা দুটি স্টেশনের মধ্যে যদি 725 হয় তাহলে এইটুকু দূরত্ব কত? তাহলে এইটুকু দূরত্ব 700। তাহলে ওদের ভিতরে রিলেটিভ যে দূরত্বটা এখন কিন্তু 700। আর যেহেতু বিপরীত দিকে, একজন এই দিকে যাচ্ছে একজন এই দিকে আসছে, তাহলে গতিবেগটা কী হবে? রিলেটিভ স্পিডটা যোগ হবে। তাহলে 50-এ আর 150-তে যোগ করলে 200 হবে, 200 হবে, তাই তো? তো 200 কি? 200 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা দুই ট্রেন যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটি এই স্টেশন থেকে কত দূরে? চলো তাহলে 0 0 কাটো, কাটলাম এখানে। তাহলে দেখা যাচ্ছে কাটলে কত হচ্ছে এখানে? 3.5 ঘন্টা দূরত্ব। কত? 3.5 ঘন্টাতে, তাহলে 3.5 ঘন্টা সময় লাগবে। তাহলে এবার কি বলছে? সেই বিন্দুটি এ স্টেশন থেকে কত দূরে। এবার একটা জিনিস দেখো ভাই, এ স্টেশন থেকে তো দূরে, একটু ভালো করে বুঝবে এটা। তাহলে এখানে 50 তো এই দিক দিয়ে যাচ্ছে, তাই তো? এটা তাহলে এই দিক দিয়ে যাচ্ছে, 50 যদি 3.5 করে যায়, 50 × 3.5 মানে কত হয় ভাই? 175। তাহলে 3.5 × 50 কিলোমিটার এদিক থেকে কিন্তু যাচ্ছে, এর দিকটাই নিতে হবে। কত? 175। অপশানে কিন্তু এটা থাকবে, তাই এটা কি অ্যান্সার? কারণ দেখো এটা কিন্তু এইখান থেকে 175 গেছে গিয়ে, এটা কিন্তু ও তো প্রথমে আধা ঘন্টা গেছিল, তাহলে এইখান থেকে মিলিত স্থানটা তো এরকম জায়গায়, তা টোটাল কত? এই প্রথমের 25 প্লাস এখন আবার এ গেছে 175, তাহলে এর থেকে কত দূরে মিলিত হচ্ছে? 200 মিটার। আর এইখানে কিন্তু ভুল করবে, অপশানে কিন্তু 175 থাকবে, এখানে অপশান 3। বুঝতে পেরেছো? ছোট্ট বিষয়ে কিন্তু ভুল করে যাবে, সাবধান। নেক্সট, আচ্ছা নৌকা স্রোত থেকে একটা অঙ্ক রয়েছে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে এ থেকে বি পর্যন্ত, আচ্ছা স্রোতের অনুকূলে এবং বি থেকে এ পর্যন্ত 5 ঘন্টার মধ্যে দূরত্ব অতিক্রম করে। তার মানে কি বলতো? অনুকূলে গেল আর প্রতিকূলে ফিরল, তাই না?
দিয়ে সে 5 ঘন্টার মধ্যে দূরত্ব যোগ করে। যদি স্থির জলে নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে কত 10 এবং স্রোতের গতিবেগ এত, সোজাই করে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা অনুকূল আর প্রতিকূল বের করতে পারি। অনুকূলের ফর্মুলা কি বলছে, যে ফর্মুলা কিছুই না, নৌকার গতিবেগের সঙ্গে স্রোত যোগ করলে অনুকূল, তাহলে 15 হয়ে যাচ্ছে আমার অনুকূল। ওকে, গতিবেগ। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে, স্থির গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, তাহলে এটা আসলো আমার অনুকূল আর প্রতিকূলে স্পিডের রেশিও। আচ্ছা, এবার এর উল্টোটা কি হবে, টাইমের রেশিও। এটাকে লিখতে পারি আমরা, এটা এই রয়েছে সমান সমান টাইমের রেশিওটা, তাই তো। এটাই কি লেখা যেতে পারে আরো ছোট করে, 1:3। তো আমাদের হিসাবে আসা যাওয়ায় টাইম লাগছে 4। এখানে কি বলছে দেখো, বি থেকে এ পর্যন্ত 5 ঘন্টার মধ্যে আছে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে এ থেকে বি পর্যন্ত স্রোতের অনুকূলে এবং বি থেকে এ পর্যন্ত 5 ঘন্টার মধ্যে দূরত্ব অতিক্রম করে, তাই তো। তাহলে আমরা বলছি 4, ওরা বলছে কিন্তু 5, মানে কি ওদের হিসেবে 5 মানে আমাদের থেকে কত গুণ বেশি, 5-এর 4 গুণ বেশি। যখন ভাগ যাবে না এটা দিয়ে কিন্তু নিচে দিয়ে দেয়, তাহলে 5-এর 4 গুণ। জাস্ট এটুকু মনে রাখো। অ্যান্সার কি চাইছে, তাহলে এ থেকে বি এর দূরত্ব তো যে কোনো একটা পাশে আমরা করব, তাহলে 15কে কত হয় ভাই, বা এ পাশে 3 5 15 করতে পারো, এটা তো আমরা ছোটো করে নিয়েছি। তাহলে আমাদের হিসাবে আসছে কত ভাই, 15 কিলোমিটার হচ্ছে আমাদের হিসাবে ডিস্টেন্স, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি, 5/4 গুণ। কয় গুণ বেশি, 5/4 গুণ করে দাও। তাহলে করলে কত আসছে, 5 15 75/4, একে যদি ভাগ করি 4 18 72, 3 বাকি মানে 75, তাহলে 18.75 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 4। এইটুকু, কোনো জটিলতা কিচ্ছু করবো না আমরা। এইবার হ্যাঁ হ্যাঁ এটা হবে। এবারে এখানে যেহেতু দেখো ডিস্টেন্স ফিক্স আছে, গড় গতিবেগের সূত্র ফেলে দাও, কি আসবে, 2xy/x+y ইন্টু টাইম, তাই তো, এটা তো ফরম্যাট। টাইমটা হবে অর্ধেক। 2xy কেন লিখলাম না পরে বলছি। আচ্ছা, এবার দেখো এখানে আমার গতিবেগ ছিল 15 ইন্টু 5 বাই হচ্ছে কত 20 ইন্টু 5, তাহলে 5 দিয়ে কাটলে 4, 5 15 75/4 মানে সেই 18.75। ঠিক আছে, কেন 2xy লিখলাম না, কারণ একবার গেছে আবার ফিরে এসে, তাই ডিস্টেন্সটা দুবার ধরা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা 2xy লিখলাম না, শুধু xy লিখলাম। ক্লিয়ার, তাহলে অ্যান্সার 18.75। দাদা গড় গতিবেগের সূত্র তো ওটাই হয়, একবার যায় একবার আসে। আমি তো এটা গড় গতিবেগের সূত্র তো করলাম না রে বাবা, এটা গড় গতিবেগ তো নয়, এটা মোট ডিস্টেন্স বের করার সূত্র। ঠিক আছে, এবার তুমি এখানে আমি ক্লিয়ার করছি, তুমি যখন গড় গতিবেগের সঙ্গে টাইমটা গুণ করবে তাহলে মোট ডিস্টেন্স পাবে, তাহলে মোট ডিস্টেন্সটা তো একবার গেছো আর একবার ফিরেছো, মোট ডিস্টেন্স, তাহলে তখন আবার 2 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পেরেছো, কারণ আমার তো ডিস্টেন্স। কাবেরী একটি খেলনা কিনলো 280 টাকায় এবং বিক্রি করে 315 টাকায়, সে কত লাভ পেয়েছে। সিম্পল আছে, তাহলে 280 টাকার উপরে সে ক টাকা লাভ করলো, ওদিকে 15 এদিকে 20, 35 টাকা লাভ করলো। শতকরায় চেয়েছে, মানে 100-এ কত। তাহলে বাবু এখানে আমরা দেখতে পাচ্ছি 0 একটা আউট করে দিই, এখানে একটা আউট করি, 5 সাথে বলছে 35, আর এদিকে 4 সাথে 28, তার মানে এদিকে 2 2 4, এদিকে 5, তাহলে 25/2 মানে আমরা বলতে পারি 12.5। তাহলে অপশন 2টা হবে অ্যান্সার। নেক্সট আমরা এগোতে থাকি, দেখি পরে অঙ্কটা কি বলছে। এ এবং বি একসাথে 20 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। ভেরি গুড, এই অঙ্কটা কীভাবে করাচ্ছি দেখো আজকে। এ এবং বি যদি একসাথে বলছে 20 ঘন্টার মধ্যে কাজটা করবে, তাহলে একটা মার্জিন দিয়ে দিয়েছে যে এ আর বি করবে একটা কাজ 20 ঘন্টা টাইমে। এবার কি বলছে, 5 ঘন্টা পরে এ কাজ ছেড়ে চলে গেল। দেখো তাহলে এ বি একসঙ্গে 5 ঘন্টা করলো, তাহলে এ বি যদি একসঙ্গে 5 ঘন্টা করে তাহলে আর কত ইউনিট পড়ে থাকবে, 15 ঘন্টা। তার মানে কি এরও 15 ঘন্টা কাজ পড়ে থাকবে, বিরও 15 ঘন্টা যদি করে একসাথে, তাই তো 15 করে কাজ পড়ে থাকবে, এটা বোঝো তো। এবার দেখো বি তো বাধ্যতামূলক 15 করে যাকে, এবার এ কিন্তু 15 করছে, তাই তো, কিন্তু বি বলছে বাকি কাজ শেষ করতে 45 ঘন্টা সময় নেয়। তাহলে দেখো হিসাব মতো 15 ঘন্টায় শেষ হওয়ার কথা,
তাহলে বির কিন্তু সেই 15 ঘন্টার জায়গায় লেগে যাচ্ছে ক ঘন্টা এক্সট্রা? 30। তার মানে কি বলতো, 30 কেন লাগলো? দেখো বি তো এখানে এখানে ভালো করে বুঝবে, এর বি তো চলে গেছে, হ্যাঁ, কিন্তু এ তো 15 ঘন্টা থাকছে, তারপরেও এক্সট্রা 30 ঘন্টা করতে হচ্ছে। তার মানে কি, ওরা দুইজন একত্রে যদি কাজ করতো 15 ঘন্টা করলে হয়ে যেত। তার মানে এটুকু বোঝা গেল, বি যেটা 15 ঘন্টায় করতো, এ সেটাই করতে কত টাইম লাগাচ্ছে? এই ভুল বললাম নাকি? বি বাকি কাজ শেষ করতে, ও বি গেছে, সরি, এ কাজ ছেড়ে গেছে, একটু ভুল বললাম। কাজ ছেড়ে কিন্তু এ গেছে, হ্যাঁ, কাজ ছেড়ে যাচ্ছে এ, তাহলে বি করছে কাজটা, হ্যাঁ। তাহলে বি এর যদি এ থাকতো তাহলে কাজটা 15 ইউনিট লাগতো, কিন্তু যেহেতু এ নেই তাই ওই 15 ইউনিট কাজটা কত লাগছে ওর, মানে 15 ঘন্টার টাইমটা এক্সট্রা 30 ঘন্টা লাগে যাচ্ছে, 45 তো লাগছে, এক্সট্রা 30 ঘন্টা লেগে যাচ্ছে, তাই না? এক্সট্রা 15 ঘন্টার শেষের কথা, কিন্তু সেই 15 ঘন্টার কাজটা 30 ঘন্টায় লেগে যাচ্ছে। তার মানে বলতে পারি এর যখন 15 ঘন্টা লাগে, বি এর তখন 30 ঘন্টা লাগে। এটা টাইমের রেশিও। আর টাইমের রেশিওর উল্টো হবে এফিসিয়েন্সি রেশিও, ডাইরেক্ট লিখে দিলাম 2:1, উল্টে দেখে কেটে দিলাম, হ্যাঁ। তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলে কত ইজি হয়ে যাবে এবার। তার মানে এ করে 2 ইউনিট করে, বি করে 1 ইউনিট করে। এবার তাহলে মোট কাজটা এখান থেকে বের করে নিতে পারি আমরা। এদের টোটাল হচ্ছে কত, 3 ইউনিট, আর টোটাল একত্রে করলে 20 দিন লাগতো, তাহলে 20 ঘন্টা লাগতো, 20 ঘন্টা থেকে 3 × 60 হয়ে যাবে আর মোট কাজের পরিমাণ। 60 যদি মোট কাজ হয় তাহলে এ এর পুরো কাজটা সম্পন্ন করতে কত ঘন্টা সময় লাগতো? এ তো 2 করে, 2 দিয়ে ভাগ 30। বুঝেছো? তাহলে এইভাবে তো হবে যে 15 ইউনিট কাজ করেছে ও 45 ঘন্টায়, মানে এক ইউনিটে 3 ঘন্টা লাগিয়েছে, তো টোটাল 20 ইউনিট কাজ আছে, তো 60 ঘন্টা। 60 ঘন্টা অ্যান্সার করতে পেলে? বলবো দাদা একটু? হ্যাঁ বলো। বলবো? এত স্পিডে করো, লেখাটা বোঝা গেল না। এখানে স্পিডে করালাম? বলছি দাদা, 20 ঘন্টা, তো 20 ঘন্টা 5 ঘন্টা পরে পরে। আরে বাবা, তোমরা এত বুঝতে হবে? এ তো করাই যাচ্ছে, এ তো আমি তো একদম মুখে মুখে করানো একটা বোঝানোর চেষ্টা করলাম, আমরা তো করি বিভিন্ন রকম উপায়ে। এটা এটা এইটুকু বুঝতে পারলে না যে 20 ঘন্টা কাজ করলো, ঠিক আছে, তোমাদের হিসাবে এবার যেতে হবে। তাহলে 5 ঘন্টা করে ফেললো, তাহলে বাকি আছে এ বির লাগতো কত, 15 ঘন্টা, যেটা তোমরা করো, তাই তো? ঠিক আছে, তাই হোক ভাই। তাহলে এ বি মুখে মুখে করানোর তো সেটা হলো না, তাহলে এ বির যেটা লাগছে 15 ঘন্টা, আর সেটা বিয়ের লাগছে 45 ঘন্টা। আচ্ছা, তাই হোক। এবার দেখো তাহলে এটা কি আসলো, এটা টাইমের রেশিও আসলো, তাই তো? এবার টাইমের রেশিওর উল্টো কি হবে? এটা তুমি ছোটো করে নিতে পারো কেটে, কোনো ব্যাপার না, এখান থেকেই এখানেই কেটে নিতে পারো, কোনো ব্যাপার না। এটা 1:3, এটা টাইমের রেশিও। আর এটা উল্টো হয়ে যাবে কি, 3:1। এটা কিসের রেশিও? এটা এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। তোমরা একই রকম করে করে এ হয়ে গেছে তো, যাই হোক, এইভাবেই আমরা করি। চলো তাহলে এইখান থেকে বলছে কি, দেখো এখান থেকে এর এফিসিয়েন্সিটা ইজিলি পেয়ে যাবে, যেটা আমি মুখে মুখে করানোর চেষ্টা করছিলাম। তো এখান থেকে বি এর ভ্যালুটা বাদ দিয়ে দাও এবির থেকে, তাহলে এ করবে 2 করে, হয়ে গেছে, গল্প শেষ। এবার মোট 20 দিন লাগিয়েছিল, 20 দিন যদি লাগাই, 3 ইউনিট হচ্ছে এ বি একত্রে করে, তাহলে 3 × 60 হয়ে যাবে মোট কাজের পরিমাণ। আর সেটাকে বলছে এ কত দিনে করবে, এর এফিসিয়েন্সি তো 2 পেলাম, তাহলে সেই 60 আসবে অ্যান্সার। এবারও বুঝতে পারোনি ভাই নাকি? নেক্সট, এবারও যদি বুঝতে না পারো রেকর্ডেরটা দেখবে, মাথা ঠান্ডা করে হয়ে যাবে। আচ্ছা, 2 থেকে 12 পর্যন্ত সংখ্যার কোন ভগ্নাংশ যৌগিক সংখ্যা, মানে কতগুলো ভগ্নাংশ আর কি যৌগিক সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে 2 থেকে দেখতে পাচ্ছি 1 কিন্তু যৌগিকও না মৌলিকও না, তাই না? 2 তো মৌলিক সংখ্যা, 3, তাহলে 4, 6, 8, 5, 8, তারপরে 9, 10, তাহলে কটা আসছে? আর 12 পর্যন্ত বলেছে কিন্তু, মধ্যে না, তাহলে 12 পর্যন্ত নেব, তাহলে টোটাল আছে 6টা। কিন্তু 2 থেকে 12 পর্যন্ত সংখ্যার কটা আছে তাহলে এখানে? 2 থেকে 12 পর্যন্ত 11টা আছে, তাহলে 11টার ভিতরে 6টা। অ্যান্সার অপশন নাম্বার 3। ঠিক আছে,
দেখো 2 থেকে মানে 2টা বাদ, ঠিক আছে, তো 6/11, না 2 থেকে মানে বাদ কেন যাবে, ঠিক আছে, বাদ কেন যাবে, 2 থেকে মানে 2 ধরতে হবে, তো 1 বাদ মানে 12 থেকে 1 বাদ মানে 11, ঠিকই তো আছে, অপশান 3। নেক্সট, 90 লিটারের একটি মিশ্রণে 7:2, আচ্ছা 7:2 এটা ভেঙে দেখাচ্ছি, টোটাল অনুপাত দেখছি 9, অঙ্কে সেই মিশ্রণটা কত বলছে 90, কত গুণ বেশি 10, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 10 গুণ মানে 7 10কে 70, আর এদিকে 10 দিয়ে 20 লিখতে পারি। এবার বলছি দেখো দুধ আছে ও জল আছে এই অনুপাতে, যদি মিশ্রণে 10 লিটার দুধ ও 5 লিটার জল যোগ করা হয়, তাহলে 10 লিটার দুধ যোগ করছে আর এদিকে 5 লিটার জল যোগ করা হয়, তাহলে জল ও দুধের অনুপাত কত, কিছুই না, তাহলে এখানে আসবে 80, এদিকে আসছে 25, রেশিও করলে 16 দেখো 5 16-তে 80 হয়, 5 5-এ 25, তাহলে 16:5, অপশান 2 হবে অ্যান্সার। না না এই হবে দাদা, জল আর দুধ এইবার দেখো এইটা দেখে অ্যান্সার, আহা, এইটা দেখে যখনই আমি অ্যান্সার করলাম হয়ে গেল ভুল, আর এই জন্যই যত ইজি তত সমস্যা, মাথায় রাখবে, অলওয়েজ দেখবে যে অ্যান্সার কি চাইছে, জল ও দুধের অনুপাত, তাহলে জলটাকে আগে মানে 5, আর তারপরে হচ্ছে দুধ 16, এইগুলোই কিন্তু ভাই ছোট্ট ছোট্ট টপিক আমরা ভুল করি, তাহলে এটা করলে ভুল হয়ে যাবে। নেক্সট, সোজা মানে কিন্তু সেখানে একটা ট্রিক দেবে, এটা মাথায় রেখো, কিন্তু সোজা অঙ্ক, 14 মিটার ভূমির ব্যাসার্ধ এবং 21 মিটার উচ্চতার একটি বদ্ধ সিলিন্ডার, আচ্ছা তাহলে এই একটা সিলিন্ডার আছে, 20 মিটার প্রস্থের একটি ধাতব শীট দিয়ে তৈরি, আচ্ছা 20 মিটার প্রস্থর বিশিষ্ট একটা ধাতব শীট দিয়ে তৈরি করতে হবে, অপচয় নগণ্য হলে শীটের দৈর্ঘ্য কত, তাহলে দেখো এবার কি বলছে, তাহলে ভালো করে বুঝবে যে 14 মিটার ব্যাসার্ধ রয়েছে, এই যে 14 মিটার ব্যাসার্ধ এবং 21 মিটার উচ্চতা, মানে এই যে উচ্চতাটা আছে, এই যে উচ্চতাটা হচ্ছে 21 মিটার, একটি বদ্ধ সিলিন্ডার রয়েছে, আর 20 মিটার প্রস্থের একটি ধাতব শীট দিয়ে তৈরি করতে হবে, অপচয় নগণ্য, তাহলে অপচয় নগণ্য মানে কি বলতে চাইছে বলো তো ভাই, এর পুরোটার ক্ষেত্রফল, অপচয় মানে করবে না, মানে এই যে ঢাকনাটা, এই ঢাকনাটাও তোমাকে কাজে লাগিয়ে দেবে, ঠিক আছে, সেই ঢাকনাটাকে একটা শীটে তৈরি করে, শীট মানে কি বলতো, এইটাকে যদি আমরা কাটলে দেখবে এইরকম একটা লম্বা একটা পাত মতো আসবে না, আর এইটাও কিন্তু এর সঙ্গে গলিয়ে মনে করো লাগিয়ে দিয়েছে, তাহলে দেখো যদি অপচয় নগণ্য কথাটা না থাকতো তাহলে শুধু আমরা কি করতাম, বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h করতাম, শুধু 2πr/h করলে হয়ে যেত, যদি আমার অপচয় নগণ্য কথাটা না থাকতো, কারণ এটাকে আমরা খোলা মানে তো ওপর ঢাকনাটা বাদ, আর এটুকু শীট আকারে হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু অপচয় নগণ্য, তাহলে আমার সমগ্র অংশটাকেই কাজে লাগাবো, মানে কি সমগ্র তলের ক্ষেত্রফলে সূত্রটা অ্যাপ্লাই করব, হয়ে যাবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ভাই, 2πr, আচ্ছা ইনটু r প্লাস h, 2πr 2πr, ভুলভাল বললে কিনা ভুল হয়ে যাবে ভাই, 2πr ইন্টু r প্লাস h ইন্টু আর, আচ্ছা ব্যাসার্ধ কত গো 14, ইন্টু আর প্লাস এইচ মানে কত, আর প্লাস এইচ 21 আর 14 35, আর এইটা তাহলে কি পেলাম, শীটটার মোট কি পেলাম, ক্ষেত্রফল পেলাম, ক্ষেত্রফল, তাহলে এবার এইটা যখন ভাঙলাম তাহলে একটা আয়তক্ষেত্র আসলো ক্ষেত্রফল, আর সেখানে বলে দিচ্ছে 20 হচ্ছে প্রস্থ, তাই দৈর্ঘ্যটা কত ইজিলি পেয়ে যাব, আর এইটা সমান সমানে কি ওই ক্ষেত্রফলটা যেটা আমি মানে ভেঙে দেওয়ার পরে যেটা আসলো বা কাটার পরে যেটা আসলো ইন্টু দৈর্ঘ্য, আর সেই দৈর্ঘ্যটারই অ্যান্সার চেয়েছে, এইটাই হচ্ছে অঙ্ক, এক লাইনের কিচ্ছু না, শুধু বুঝতে হবে। আচ্ছা 7 2 14, 2 2 4 মানে 4 5 20, আচ্ছা 5 দিয়ে কাটলে 5 7 35, রইল কত, 7 2 14 মানে 154, তাহলে দৈর্ঘ্য কত আসলো 154 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পেরেছো ভাই। নেক্সট, একটি সামগ্রী 408 টাকায় বিক্রি হলে
15% ক্ষতি হয় সামগ্রিক ক্রয় মূল্য নির্ণয় করুন। কিচ্ছু নেই। 15% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি হচ্ছে সেটা? 85। তাহলে এই 85% মানেই হচ্ছে টাকার হিসাবে 408 টাকা। তাহলে 100% মানে ক্রয় মূল্য কত পেয়ে যাব? আচ্ছা, 5/17 তো হয় ভাই 85, 5/20 হয় 100। 17 কাটলে 17 2 34, রইল বাকি 6 68, 4/17 68, তাই তো? 24 দিয়ে হয় 48 আর একটা শূন্য, তাহলে আসলো কত আমার ক্রয় মূল্য? 480 টাকা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সরি 4, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রকে যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আচ্ছা একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ নাকি 2 সেন্টিমিটার, একটি সমবাহু ত্রিভুজ গঠনের জন্য বাঁকানো হয়। তার মানে কি বলো তো ভাই? বাঁকাচ্ছ মানে কি? এই তার পরিসীমা, ঠিক আছে, এটা কিন্তু তার। একটি সমবাহু ত্রিভুজের গঠনের জন্য বাঁকানো হয়, এই তারটা কি? পরিসীমা। এই পরিসীমার থেকে আমরা এই পরিসীমা সমান সমান বাহুর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তার মানে, তাই না? তো সেখান থেকে বের করতে পারি। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র বলতে 3a, তিনটে বাহু যেহেতু সমান, আর এটা সমান সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কত? এই। তাহলে এখানে কাটলে দেখা যাচ্ছে 2, তাহলে a এর ভ্যালু আসছে 4। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4। অ্যান্সার চাইছে কি এভাবে গঠিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? √3/4 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু a স্কোয়ার মানে এর ভ্যালু তো পেয়ে গেছি, বাহুর ভ্যালু 4 ইন্টু 4, 4 4 কেটে গেল, ঠিক আছে। এর অ্যান্সার হবে কি 4√3, অপশান 1। আচ্ছা বোঝা যাচ্ছে তো? বুঝতে পেরে সবাই ভাই? একদম পাট কিছু নেই, কিন্তু বুঝতে না বলে জিজ্ঞাসা করবে। নেক্সট, একটি জিনিস 12.5% লাভে এত টাকায় বিক্রি করা হয়েছে, লাভের পরিমাণ কত? কিচ্ছু নেই, তাহলে এখানে ক্রয় মূল্যটা বের করতে হবে, তাই না? তাহলে দেখো 12.5% মানে কি লিখতে পারি আমরা? ফ্র্যাকশন করে দেবে, 1/8। তার মানে 8 টাকা যখন ক্রয় মূল্য, 9 টাকা আমার বিক্রয় মূল্য। আর সেই 9 মানে এখানে বলেছে 225 আর 0, তো জানো 9 25 225 হয়, তাহলে 250 গুণ বেশি, তাই তো? তাহলে লাভের পরিমাণ কত হবে দেখো ভাই, লাভ এখানে কত? 1, তাহলে 1 মানে কত গুণ বেশি? 250, তার মানে 250 টাকা অ্যান্সার। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারো নি? বুঝেছি দাদা। হ্যাঁ বলো একবার বলো। কোথায় বুঝতে পারো নি ভাই, বলো এবার, বলো তো বললে কি বুঝতে পারো নি? না জিজ্ঞেস করলে কি করে হবে ভাই? আচ্ছা 12.5% লাভ 8:9 করলে কি করে পালে? 12.5% ফ্র্যাকশন ভ্যালু কত? এখনো সেই কোথায় পড়ে আছে? তাহলে এখানে কাটলে কত হয়? 1 আর এখানে 8, 1 এর 8, 1 এর 8 মানে কি 8 টাকা যখন আমার ক্রয় মূল্য, তাতে 1 টাকা আমার লাভ হচ্ছে, তার মানে 9 টাকা আমার বিক্রয় মূল্য, রেশিও আসলো। তাহলে এটা সিপি আর এসপির রেশিও, বুঝতে পেরেছো? ক্রয় মূল্য যখন 8 টাকা, সেখানে আমার 1 টাকা লাভ, তখন 1 টাকা লাভ মানে 9 টাকা তখন বিক্রয় মূল্য। তো আমরা যেটা 9 বলছি অঙ্কে, সেটা কত বলেছে? 2250। তাহলে আমাদের হিসাবের থেকে কত গুণ বেশি? 250 গুণ বেশি। তো আমাদের হিসাবে কত টাকা লাভ হয়েছে? এই যে হিসাব করলাম, কত টাকা লাভ আমাদের হিসাবে? 1। তো আমাদের থেকে কত গুণ বেশি? অ্যাকচুয়ালটা তো আমাদের থেকে 250 গুণ বেশি, তাহলে 250 গুণ করে দাও, তাহলে অপশান বি অ্যান্সার। নেক্সট, মাইক্রোফোন অফ করবে ভাই। যদি 48, x² এবং 27 সমানুপাতিক হয়, তাহলে x এর মান কত? তো সমানুপাতিক মানে কি করতে হয়, ভুলে গেছো না মনে আছে? 48 48 মানে
কি করতে হয়? রুট ওভার করে দিয়ে বের করে দিতে। আবার বলে কি বোঝা গেল না, ভুং 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 করে বকেই যাচ্ছে। 48/x ইকুয়াল টু x বাই 27। তাহলে 48/x ইকুয়াল টু x বাই 27 এক্স স্কোয়ার হবে, এটা বললো। কিন্তু এখানে দেখো যে বললো, দাঁড়াও বলছি আমি এখানে এক্স স্কোয়ার রয়েছে রে বাবা। তাহলে এক্স স্কোয়ার করবো a বাই বি ইকুয়াল টু বি বাই সি সমানুপাতি, তাই না? তাহলে এইবার যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স 4 হয়ে যাবে। এক্স এর পাওয়ার 4 1296। আর এখানে আসছে কত? 48 ইন্টু 27, ছোট করে করবে। তাহলে এক্স সমান সমান কিউব রুট এ আসবে, কিউব 4 আসবে, তাই তো? তাহলে আমরা ছোট ছোট করে ভাঙার চেষ্টা করি। দেখো ভাই কত দূর যাই। তাড়াতাড়ি হবে দাদা, 1296 আসবে, এটা সোজা হবে। তাই নাকি? না না দাদা, এমন করো তাড়াতাড়ি হবে। ঠিক আছে করুন যেটা। এটা মনে হয় আরো তাড়াতাড়ি হবে। চলো দেখো 3টে 3। দেখো ভাই একটা সিম্পল লজিক। 27 মানে 3টে 3 আছে, হ্যাঁ, আর এখান থেকে একটা ধার নিয়ে নিলাম, তাহলে 16 হয়ে গেল। 27 লিখলাম ইন্টু এখানে 16 হয়ে গেল। সিম্পল লজিক। 16 মানে কি? 2-এর মাথায় 4, তার মানে এখানে বেরিয়ে গেল। আর এখানে 3টে, আর এখানে একটা 4টে মিলে একটা হয়ে গেল, ইন্টু এখানে 2, তাহলে 3-2-এ 6 চলে এলো, অপশান 3। ঠিক আছে, এটা আরো সোজা। একটি বর্গাকার আকৃতির কাচের ক্ষেত্রফল হলো 729 সেন্টিমিটার স্কোয়ার, যা একটি বর্গক্ষেত্র টেবিলের উপরে রাখা হয়েছে। টেবিলের দুপাশে ও কাচের টুকরোর মধ্যে ব্যবধান নয়। তার মানে কি? মানে টেবিলের ওপরে এইটা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তার মানে কিছুটা অংশ বাদ আছে, এইটুকু অংশ কাজ দেওয়া আছে। ঠিক আছে, সিম্পল লজিক, কিচ্ছু নেই। তাহলে 729 কি বলছে দেখো, বর্গাকার একটা আকৃতি কাচের ক্ষেত্রফল 729 যদি হয়, তাই 729 যদি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে 729 হয়, তাহলে বাহুদেরও কত হবে? এ স্কোয়ার ইকুয়াল টু 729। এ সমান সমান কার স্কোয়ার? এটা 27-এর স্কোয়ার মানে 27 হবে। তাহলে এই কাজটা হচ্ছে 27, আর বলেছে কি কাচের টুকরোর ব্যবধান 9 সেন্টিমিটার। তাহলে এই টেবিলের দৈর্ঘ্য কত? তাহলে এই দিকে 9 আর এই দিকে 9, গ্যাপ বলছে 9 করে, তাহলে 9 9 কত হলো? তাহলে 27 প্লাস 18 যোগ করলে কত হয়? 45। এটাই অ্যান্সার চেয়েছে, এইটুকু, কিচ্ছু চাইনি। অনেকেই পারেনি এটা, আবার এত সোজা। নেক্সট, আজকে লাস্ট হিনা। আচ্ছা হিনা কি বলছে দেখা যাক। হিনা একটি দোকানে গিয়ে একটি সোফা কিনলো। আচ্ছা, সে এতে 30% ছাড় পেয়েছে। আচ্ছা, যদি সে 35% ছাড় পেত তাহলে সে 200 কি 2000 টাকা বাঁচাতে পারত। তাহলে সে সোফার জন্য কত টাকা দিয়েছে? পারবে না এটা? তার মানে এবার দেখো 30% ছাড় আর এখানে 35% ছাড়, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা ছাড়? তাহলে সেই 5% মানে কত টাকা পাচ্ছে? 2000 টাকা। কত গুণ বেশি? 4 5 20, 400 গুণ। এবার বলছে সোফার জন্য কত টাকা দিয়েছে, তো সে কিন্তু 30% ছাড় পেয়েছে, তাহলে কত পার্সেন্ট দিয়ে কতটা পার্সেন্ট দিয়েছে? 70% মানে কত? তাই 4 7 28, আর এদিকে 3টে 0। বুঝতে পেরেছো? 100% করলে কিন্তু হবে না, 100%-এর পরে তো ছাড় দেওয়া হয়েছে, বুঝেছো? তাহলে আমার প্রথমে তো 30% ছাড়, তাই না? 30% ছাড় মানে 70%-এ তুমি কিনেছো। এই ছিল অঙ্ক। অঙ্ক টাফ কিচ্ছু না। এবার বলো ভাই কোন অঙ্কটা বুঝতে পারোনি, আমি ক্লিয়ার করে দিচ্ছি।